হ্যালো বন্ধুরা, ধরুন পৃথিবীতে এমন একটা সুড়ঙ্গ রয়েছে যেটা আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে দিতে পারবে, কিন্তু তার বদলে আপনাকে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা ত্যাগ করে দিতে হবে। তো আপনার মতে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটি কি? আমার মতে সেটা হলো সময়। টাইম ইজ দি মোস্ট প্রেসিয়াস থিং, কারণ এটা কখনোই ফিরে আসে না। টাইম ট্রাভেলের কনসেপ্ট ভিত্তিক স্টোরিগুলো আমাকে সবসময় আকৃষ্ট করে এসেছে, আর আজকের এই গল্পটা একটা ইউনিক টাইম ট্রাভেলের উপরে নির্মিত। দি টানেল টু সামার, দ্য এক্সিট অফ গুড বাই, 2020 সালের রিলিজ হওয়া একটা অ্যানিমি মুভি। ইউর নেম টাইপের মুভির জন্য পাগল বা ওই টাইপের মুভি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার কাউরুকে দেখতে পাই, যেখানে বৃষ্টির মধ্যে দিয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছিল। তখন কাউরুর নজর পড়ে একজন অচেনা মেয়ের উপরে। মেয়েটা সেখানে বসে তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। কাউরু মেয়েটাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে তো আগে কখনো এই এলাকাতে দেখিনি, তুমি কি নতুন এসেছো? কিন্তু সেই মেয়েটি কাউরুকে কোনো প্রশ্নের উত্তর দেয় না। এই সময় স্টেশনে একটা ঘোষণা দেয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। কাউরু লক্ষ্য করে সেই মেয়েটি পুরোপুরি ভিজে গেছে, তাই সে মেয়েটিকে তার ছাতাটা অফার করে, কিন্তু মেয়েটি স্পষ্টভাবে ছাতা নিতে অস্বীকার করে দেয় এবং কাউরুকে জিজ্ঞেস করা হয়, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? এই কথা শুনে কাউরু বলে, জানো না, আমার বাসা এখান থেকে কাছেই, তাই আমি ছাতা ছাড়াও চলে যেতে পারবো, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার বাড়ির লোকেরা তোমার জন্য চিন্তা করবে। এটা শুনে মেয়েটা উত্তর দেয়, তোমার বাড়ির লোকেরাও তো তোমার জন্য চিন্তা করতে পারে। কাউরু বলে যে না, আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না। এটা শুনে মেয়েটা বলে যে তাহলে আমার বাবা মাও আমার জন্য চিন্তা করবে না। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা কাউরুর ছাতাটা নিয়ে নেয় এবং তারা দুজনের ফোন নাম্বারও নিয়ে নেয়, যাতে করে পরে মেয়েটা কাউরুকে তার ছাতাটা ফিরিয়ে দিতে পারে। এখান থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হলো অঞ্জু। আর এখন পরের দিন দেখা যায় যে কাউরুর ক্লাসে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, আর সেই মেয়ে অন্য কেউ না বরং অঞ্জু ছিল। অঞ্জু কাউরুর কাছে এসে বলে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না, আমি কালকে তোমার ছাতাটি অবশ্যই ফিরিয়ে দেব। তো ক্লাস শেষ হতেই দেখা যায় যে অঞ্জু একটা বই পড়ছে, তাছাড়াও সে ক্লাসে কাউকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এটা দেখে ক্লাসের একটা মেয়ে অঞ্জুর কাছে চলে আসে আর বলে, তুমি কি নিজেকে রাজকুমারী ভাবছো নাকি? কথাটা বলেই সে অঞ্জুর বইটা নিচে ফেলে দেয়। এটা দেখে অঞ্জু প্রচণ্ড রেগে যায় এবং সেই মেয়েটাকে জোরে একটা ঘুষি মেরে দেয়, ফলে মেয়েটির নাক দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। তো এখন পরের দৃশ্যে দেখা যায় যে কাউরু তার ঘরে একটা ছোট্ট মেয়ের জন্য প্রার্থনা করছিল। এই মেয়েটা ছিল কাউরুর ছোট বোন, যার নাম ছিল ক্যারিন। ক্যারিন একটা দুর্ঘটনাতে মারা গেছে। হঠাৎ এই সময় তার বাড়ির নিচে ফ্লোর থেকে কিছু একটা শব্দ ভেসে আসে। কাউরু ছুটে নিচে চলে যায় এবং দেখে যে তার বাবা মদ খেয়ে চিৎকার করছে। সে কাউরুকে বলে যে ক্যারিনের বদলে তোরই মরার কথা ছিল, সব তোরই দোষ, কারণ আমার মেয়ে চলে গেছে, তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে, সব কিছু তোর জন্য। এইসব কথা শুনে কাউরুর আর এক মুহূর্ত নিজেকে আটকে রাখতে পারে না। প্রচণ্ড কষ্ট নিয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর রাতে অন্ধকার যেতে যেতে কাউরু একটা রেল লাইনের কাছে পৌঁছায়, যেখানে সামনে থেকে খুব জোরে একটা ট্রেন ধেয়ে আসছিল। ঠিক সময় মতো কাউরু পাশে ঝাঁপ দেয়, নয়তো একটুর জন্য সে ট্রেনের নিচে পড়তে যাচ্ছিল। তো ঝাঁপ দিয়ে পাশে পড়তে পড়তে সে একটা সুড়ঙ্গের কাছে পৌঁছে যায়। কাউরু সেই সুড়ঙ্গের ভিতরে কিছু একটা ঝলমল করতে লক্ষ্য করে এবং কৌতূহলী হয়ে সে ভিতরে ঢুকে পড়ে। তো সুড়ঙ্গের ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ যেখানে একটা অদ্ভুত আলোর মাঝে অনেক ঝকঝকে গাছ ছিল, যেগুলো পুরো সুড়ঙ্গটাকে আলোকিত করে রেখেছে। সুড়ঙ্গের ভিতরে কারুর চোখে পড়ে একটা ছোট্ট স্যান্ডেলের উপরে, যার উপরে ক্যারিন নামটা লেখা ছিল। সেই ক্যারিন তো কাউরুর ছোট বোনের নাম, যে কিনা একটা দুর্ঘটনাতে মারা গেছে। এটা দেখে কাউরু অবাক হয়ে যায় এবং সে তার বোনের নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে সুড়ঙ্গের আরও ভিতরে দৌড়াতে থাকে। এই সময় একটা তোতা পাখি তার কাছে চলে আসে এবং গান গাইতে শুরু করে। কাউরু সাথে সাথে চিনে ফেলে যে আরে, এটা তো আমারই পোষা পাখি ছিল, কিন্তু এই পাখিটা তো বহু বছর আগেই মারা গেছে। তো ভয়ে ভয়ে কাউরু সেই স্যান্ডেল আর তোতাটাকে নিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে। কাউরু যখন বাড়িতে ফিরে আসে তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুই 1 সপ্তাহ ধরে কোথায় ছিলি? কাউরু অবাক হয়ে যায়। সে সাথে সাথে নিজের ফোন চেক করে দেখে সে সত্যিই 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো সুড়ঙ্গের ভিতরে মাত্র কয়েক ঘন্টা ছিল। এখন কাউরু বুঝতে পারে যে হয়তো সুড়ঙ্গের ভিতরে সময় একদম ভিন্নভাবে চলে।
তো পরের দিন কাউরু যখন ক্লাসে বসেছিল তখনই আঞ্জু এসে বলে, আমি তোমার ছাতাটা আগামীকাল ফিরিয়ে দিব। সম্ভবত আঞ্জু আগেও ছাতাটা স্কুলে নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু আমরা জানি কাউরু 1 সপ্তাহ ধরে স্কুলে আসেনি, তাই সে ছাতাটাও ফেরত নিতে পারেনি। তো ক্লাস শেষ করার পর কাউরু আবার একবার সেই সুড়ঙ্গের ভিতরে চলে যায় এবং তার ছোট বোন ক্যারিনের নাম ধরে ডাকতে ডাকতে ভিতরের দিকে দৌড়াতে থাকে। কিন্তু সে পিছনে ফিরে দেখতে পায় যে আঞ্জুও তার পিছনে পিছনে সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে। এরপর কাউরু আঞ্জুকে ধরে সুড়ঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে সুড়ঙ্গ সম্পর্কে সব কিছু বলে দেয়। আঞ্জু বলে যে আমরা তো 5 সেকেন্ডের জন্য সুড়ঙ্গের ভিতরে ছিলাম, কিন্তু বাইরে তো 5 ঘন্টা কেটে গিয়েছে। কাউরু বলে যে তার মানে এই সুড়ঙ্গ হয়তো তোমার যে কোনো ইচ্ছা পূরণ করে দিতে পারবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে আজকে সময়টা বিসর্জন দিয়ে দিতে হবে। কিন্তু এটাও ঠিক যে এই সুড়ঙ্গের মাধ্যমে আমরা আসলে টাইম ট্রাভেল করছি, কিন্তু সেই আগের সময়ে আমরা কিন্তু কখনো ফিরে যেতে পারবো না। কথাটা শুনে আঞ্জু প্রস্তাব দেয় যে তাহলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা দুজনে আমাদের ইচ্ছা পূরণ করতে পারবো। কাউরু এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে সুড়ঙ্গ সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে থাকে। তো পরের দিন তারা ক্লাস শেষ করে আবার সুড়ঙ্গের কাছে চলে যায়, এটা বোঝার জন্য যে সুড়ঙ্গের ভিতর আর বাইরের মাঝের সময়ের পার্থক্য আসলে কতটুকু। আঞ্জু কাউরুর ফোনে কল দিয়ে তাকে সুড়ঙ্গের ভিতরে যেতে বলে। কাউরু সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে কল ডিসকানেক্ট হয়ে যায়। কাউরু দ্রুত সুড়ঙ্গ থেকে বাইরে চলে আসে, যেখানে আঞ্জু তাকে জানায় যে কল ডিসকানেক্ট হয়ে গেছে, প্রায় 65 মিনিট হয়ে গেছে। আঞ্জু কাউরুকে জিজ্ঞাসা করে যে কল কোথায় ডিসকানেক্ট হয়েছিল। কাউরু জবাব দেয়, যখন আমি সুড়ঙ্গের ভিতরে একটা স্তম্ভ পার করেছিলাম তখনই। তার মানে এই স্তম্ভের পর থেকে সুড়ঙ্গের ভিতরে একটা অন্য ডাইমেনশন শুরু হয়ে যায়। তো এখন পরের দিন তারা অনেকক্ষণ ধরে সুড়ঙ্গ সম্পর্কে গবেষণা করে এবং তারপর একদিন তারা সিদ্ধান্ত নেয় যে দুজনে একসাথে সুড়ঙ্গের ভিতরে যাবে। আঞ্জু কাউরুকে বলে যে তুমি স্তম্ভটার ওই পারে যেও না, আমি এ পাশ থেকে তোমাকে মেসেজ করব। দুজনে ঠিক এমনটাই করে। কাউরু পিছনে ফিরে তাকায় আর দেখতে পায় যে আঞ্জু এদিকে ওদিকে দ্রুত হাঁটাচলা করছে। এভাবে দ্রুত গতিতে হাঁটাচলা কোনো মানুষের পক্ষে সম্ভবই ছিল না। কাউরু স্পষ্ট দেখতে পাচ্ছিল যে বাইরের সময়টা কত দ্রুত বয়ে যাচ্ছে। এতে ভয় পেয়ে কাউরু দ্রুত আঞ্জুর কাছে ফিরে চলে আসে আর দেখে যে আঞ্জু ক্লান্ত হয়ে নিচে বসে পড়েছে। আঞ্জু কাউরুকে জানায় যে তুমি 7 ঘন্টা পরে স্তম্ভের এই পাশে ফিরে এসেছো। কাউরু দুঃখ প্রকাশ করে, কিন্তু আঞ্জু বলে এতে তোমার কোনো দোষ নেই। পরের দিন তারা একসাথে একটা জায়গায় ঘুরতে চলে যায়, যেখানে আঞ্জু কাউরুকে বলে আমি কখনো তোমাকে হাসতে দেখিনি। এখানে কাউরু আঞ্জুকে নিজের অতীতের কথা জানায় যে একদিন তার ছোট্ট বোন ক্যারেনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল আর সে রাগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে তখন জানতে পারে যে তার অনুপস্থিতিতে ক্যারিন গাছে উঠে কাউরুর জন্য একটা বিড়াল ধরতে গিয়েছিল, কিন্তু গাছ থেকে পড়ে ক্যারেনের মৃত্যু হয় এবং সেই ক্যারেনের মৃত্যুর হওয়ার পরে কাউরুর বাবা মদে ডুবে যায় আর তার মাও বাড়ি ছেড়ে চলে যায়। এই কারণে কাউরুর পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। কাউরু আঞ্জুকে জানায় যে ওই সুড়ঙ্গের মাধ্যমে আমি চাই আমার ছোট্ট বোন ক্যারিনকে ফিরিয়ে আনতে। এরপর তারা দুজন মিলে আলোচনা করে যে পরের বার তারা দুজনে একই সঙ্গে সুড়ঙ্গের ভিতরে যাবে আর ওই পিলারটাকেও একসাথেই পার করবে। তাদের প্ল্যান ছিল যে তারা খুব দ্রুত দৌড়াবে আর সুড়ঙ্গের মধ্যে কিছু একটা পেলেই সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তো প্ল্যান ধরে পরের দিন তারা দুজনে ঠিক এমনটাই করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে আঞ্জুর মুখে কিছু কাগজ এসে পড়ে। আঞ্জু সে পাতাগুলো তুলতে শুরু করে আর কাউরু তাকে বলে আমাদের তাড়াতাড়ি করা উচিত, কিন্তু আঞ্জু তার কথাই শোনে না। তাই কাউরু নিজেই সে কাগজগুলো তুলতে তুলতে আঞ্জুকে সাহায্য করতে থাকে আর তারা দুজনেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু তখনই বৃষ্টির কারণে কাউরুর জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল। এই অবস্থায় কাউরু নিজের বাড়িতে ফিরতে চায় না, তাই আঞ্জু তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে কাউরু দেখতে পায় যে আঞ্জুর কোণে অনেকগুলো মাঙ্গা রাখাও রয়েছে। আঞ্জুর দাদু একজন মাঙ্গা শিল্পী ছিলেন। জাপানিজ মাঙ্গা হচ্ছে এমন টাইপ অফ আর্ট ফর্ম যেখানে জাপানিজ অ্যানিমেগুলো আর্ট করা হয়, যেগুলো কমিক বুক আকারে তৈরি করা হয়, সেটাকে আর কি মাঙ্গা আর্টিস্ট বলা হয়। তো যাই হোক, আঞ্জুর দাদু ভাইয়ের কোনো মাঙ্গাই কখনো প্রকাশিত হয়নি। তো যাই হোক না কেন, কায়রো আঞ্জুকে জিজ্ঞাসা করে সুড়ঙ্গের ভিতরে আমরা যে পাতাগুলো খুঁজে পেলাম ওগুলো কি তোমার লেখা মাঙ্গা? এই কথা শুনে আঞ্জু চমকে যায়। আঞ্জু কায়রোকে জানায় যে হ্যাঁ, সুড়ঙ্গের ভিতরে পাওয়া কাগজগুলো আমার প্রথম মাঙ্গার কাগজ, যেটা শুধুমাত্র আমার দাদাই পড়েছিল। আঞ্জু বলে যে আমার বাবা মায়ের হাতেও যখন সেই কাগজগুলো পড়েছিল তখন তারা সবগুলো ছিঁড়ে ফেলছিল। কাউরু আঞ্জুকে জিজ্ঞেস করে তুমি তোমার মাঙ্গা কেন পাবলিশারের কাছে নিয়ে যাও না? আঞ্জু একটু ইতস্তত বোধ করে এবং তারপর বলে যে মাঙ্গা শিল্পে প্রচুর প্রতিযোগিতা রয়েছে, আমার দাদু তার পুরো জীবনই মাঙ্গা লেখায় পার করে দিয়েছে।
কিন্তু তার একটি মাঙ্গাও বিক্রি হয়নি। আমার বাবা মাকে তার সকল খরচ চালাতে হয়েছিল, আর এই কারণেই তার মৃত্যুর পরে তারা একটুকুও কাঁদেনি। এরপর আঞ্জু বলে যে আমি যখন আমার বাবা মাকে বলি যে আমিও মাঙ্গা আর্টিস্ট হতে চাই, তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি এখন একা একা থাকি। এখান থেকে বোঝা যায় যে যখন স্টেশনে কাওরু আঞ্জুকে ছাতা দিয়েছিল, তখন সে কেন বলেছিল যে আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে না। আঞ্জু কাওরুকে বলে যে আমি চাই একবার অন্তত আমার মাঙ্গা পাবলিশ হোক, কিন্তু আমার মনে হয় না আমার মধ্যে সেই প্রতিভা রয়েছে। কাওরু আঞ্জুর কাছে তার মাঙ্গাটা পড়ার অনুরোধ করে। আঞ্জু প্রথমে একটু আপত্তি বোধ করে, কিন্তু কাওরুর জিদের কাছে হার মেনে ফাইনালি এবং সে মাঙ্গাটি তাকে পড়তে দেয়। সেটা পড়ে কাওরু খুবই মুগ্ধ হয়ে যায় এবং আঞ্জুকে উৎসাহ দেয় মাঙ্গা আঁকার জন্য। আঞ্জুর দিকে তাকিয়ে কাওরু বলে যে তোমার মাঙ্গাটা কিন্তু সত্যিই দারুণ ছিল, তুমি সত্যিই অনেক বিশেষ একজন মেয়ে, আর তোমার অবশ্যই একটা মাঙ্গা পাবলিশ হওয়া উচিত। এটা শুনে আঞ্জু খুবই খুশি হয়ে যায় এবং কাওরুর উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর আঞ্জু বলে যে আমি স্পেশাল নই, স্পেশাল তো তুমি কাওরু। আমি তোমার মতো হতে চাই, যে কিনা নিজের ইচ্ছে পূরণের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা আবারও 2 আগস্ট টানেলের ভিতরে যাবে এবং ততক্ষণ পর্যন্ত এগিয়ে যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যায়। এতে করে বাইরে যত বছরই কেটে যাক না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। তো এখন পরের দিন কাওরু এবং আঞ্জু একসাথে একটা ফেস্টিভ্যালে ঘুরতে চলে যায়। সেখানে কাওরু আঞ্জুকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যায় এবং বলে এই জায়গাটা আমি আর আমার বোন ক্যারিন একসাথে খুঁজে পেয়েছিলাম। কাওরু আরও বলে আমি এখানে শেষবারের মতো আসতে চেয়েছিলাম, কারণ আমি জানি না টানেলের ভিতরে যাওয়ার পর আমি আর ফিরে আসতে পারবো কি না। এটা শুনে আঞ্জু কাওরুকে জিজ্ঞেস করে যে তুমি আগস্টের 2 তারিখটা কেন বেছে নিলে। তখন কাওরু উত্তর দেয় এই দিনটাতেই আমার বোন ক্যারিন গাছ থেকে পড়ে মারা গিয়েছিল। এটা শুনে আঞ্জু কাওরুর দিকে তাকিয়ে থাকে, আর কাওরু আঞ্জুর হাত শক্ত করে ধরে ফেলে এবং দুজনে একটা ইমোশনাল মুহূর্ত একে অপরের সাথে শেয়ার করে। তারপর রাতের বেলা কাওরু যখন বাড়ি ফিরে আসে, তখন দেখতে পায় যে একজন মহিলা তাদের বাড়িতে এসেছে। কাওরুর বাবা তাকে জানায় যে এটা তোমার হবু মা। এ কথা শুনে কাওরুর পায়ের নিচের মাটি সরে যায়। সে তার বোন ক্যারিনের ছবি দেখে কাঁদতে থাকে এবং তার বাবা তাকে রুম থেকে বের করে দেয় এবং কাওরু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তো হঠাৎ করে রাতের বেলা কাওরুর কাছে আঞ্জুর একটা মেসেজ চলে আসে। সেই মেসেজে লিখেছিল যে আমরা কি দেখা করতে পারি। তো এই মেসেজের উত্তরে পরের দিন কাওরু এবং আঞ্জু একটা ক্যাফেতে গিয়ে দেখা করে। আঞ্জু কাওরুকে বলে যে তোমার পরামর্শে আমি আমার মাঙ্গা একটা পাবলিশারের কাছে পাঠিয়েছিলাম এবং তারা আমার মাঙ্গা খুবই পছন্দ করেছে, তারা আমার সঙ্গে কাজ করতে চায়। এটা শুনে কাওরু বলে যে তাহলে আমাদের টানেলে যাওয়ার পরিকল্পনাটা কি পিছনো উচিত, হয়তো তুমি এখন প্রস্তুত নও অঞ্জু। কথাটা শুনে রেগে গিয়ে বলে যে তুমি আমাকে একদমই বোঝো না, আমি টানেলে যেতে অবশ্যই প্রস্তুত। তো এখন পরের সিনে আমরা দেখি যে দুজন স্টেশনে বসে আছে। গল্পের শুরু যেভাবে হয়েছিল সেইভাবে একটা ঘোষণা হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। কাওরু সে একই মুহূর্ত আবারও ফিরে পায়। সে ও দিনের ঘটনাগুলোই আবার রিপিট করে, কিন্তু এবার তার কাছে কোনো ছাতা ছিল না। সে ছাতার পরিবর্তে একটা ফুল আঞ্জুকে দেয়। আঞ্জু ও কাওরুর সাথে গল্প করতে থাকে এবং তারা দুজনেই সেই প্রথম দিনের মুহূর্তটা স্মরণ করে হাসতে থাকে। তারপর আঞ্জুর মনে পড়ে যায় যে তাকে কাওরুর ছাতাটা ফিরিয়ে দিতে হবে, কেন যেন সে বারবার ছাতাটা আনতেই ভুলে যায়। এরপর কাওরু তার বাড়িতে ফিরে আসে এবং সেই রাতেই সে তার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে টানেলে যাবার সিদ্ধান্ত নেয়। পরের দিন ছিল আগস্টের 2 তারিখ। আঞ্জু বসে বসে কাওরুর মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু কোনো মেসেজ না আসায় যখন সে কাওরুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, তখন কাওরুর বাবা তাকে জানায় যে কাওরু তো গত রাত থেকে বাড়িতে আসেনি। এটা শুনে আঞ্জু বুঝতে পারে যে কাওরু নিশ্চয়ই তাকে ছাড়া একা একাই টানেলের ভিতরে চলে গেছে। তো যেই সব মুহূর্ত আঞ্জু কাওরুর সাথে কাটিয়েছিল সেগুলো সব মনে করে আঞ্জু টানেলের দিকে দৌড়ে চলে যায়। টানেলের কাছে পৌঁছে আঞ্জু তার ফোনে দেখে কাওরু একটা মেসেজ করেছে, যেখানে লেখা ছিল যতক্ষণে তুমি এই মেসেজটা পড়বে আমি এই টানেলের অনেক গভীরে ততক্ষণে হয়তো চলে যাব। এই টানেল আসলে কোনো ইচ্ছেই পূরণ করে না, বরং সেই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসে যা তুমি হারিয়ে ফেলেছো। তাই তুমি এই টানেল থেকে কোনো স্পেশাল কিছুই খুঁজে পাবে না। তুমি ইতিমধ্যে অনেক স্পেশাল একটা মেয়ে, তোমার আর নতুন করে স্পেশাল কিছুই দরকার নেই। আঞ্জু, তোমার যা দরকার তা তোমার কাছে আগে থেকেই রয়েছে।
আমি জানি তুমি একদিন অনেক বড় মাঙ্গার লেখক হবে। আমি শুধু এটাই জানি যে আমি যখন 1000 বছর পরে এই টানেল থেকে বাইরে বের হব তখন আমি আর তোমার লেখা মাঙ্গাটা পড়তে পারবো না। এই মেসেজ পড়ার পরে আঞ্জু কান্না করতে থাকে এবং চিৎকার করে বলে, তুমি একটা ধোঁকাবাজ, তুমি কখনো আমাকে বুঝতে পারলে না। আমি তো শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। অন্যদিকে আমরা কায়রুকে দেখতে পাই যেখানে টানেলের ভিতরে আর মোবাইলটা ফেলে দেয় এবং তার অতীতের সকল স্মৃতিগুলো তার সামনে চলতে দেখতে পায়। তার সামনে তার মা, বাবা এবং ক্যানেনের ছবি চলে আসে, কিন্তু সে সব কিছু ইগনোর করে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে কায়রু 14 ঘন্টা কেটে যায়। সে টানেলের ভিতরে মানে বাইরের পৃথিবীতে 4 বছর পেরিয়ে গেছে। এতটা সময় পেরিয়ে যাওয়ার কারণে কায়রু খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনে হয় না যে সে এখানেই থেমে যাবে। ঠিক তখনই সে একটা আলো দেখতে পায় এবং দ্রুত সেই আলোর দিকে ছুটে যায়। আলোর কাছে পৌঁছানোর পরে কায়রু একটা দরজা খুলে দেয়। দরজাটা খুলতেই আমরা দেখতে পাই কায়রু এখন ছোট্ট হয়ে গেছে এবং সে একটা আলাদা দুনিয়াতে প্রবেশ করেছে। তার সঙ্গে তার ছোট বোন ক্যারিনও রয়েছে। ক্যারিন তার জন্য একটা জুস নিয়ে আসে এবং বলে যে, ভাইয়া দেখো, আমি তোমার জন্য একটা বিশাল পোকা ধরেছি। তো এটাই ছিল সেই পৃথিবী যা কায়রু তার শৈশবে হারিয়ে ফেলেছিল। যদি ক্যারিন জীবিত থাকতো তাহলে হয়তো কায়রু তার বর্তমান সময়ে এই দিনগুলো খুবই উপভোগ করতে পারতো। এরপর কায়রু আয়নার কাছে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে এবং বুঝতে পারে যে সে এখন অনেক বড় হয়ে গেছে। তার ফোনটা যেটা সে টানেলের ভিতরে ফেলে দিয়েছিল আবারও তার হাতে ফিরে এসেছে এবং সেই ফোনে আঞ্জুর সকল মেসেজগুলো আবারও আসতে থাকে, যা সম্ভবত আঞ্জু বছরের পর বছর ধরে বাইরের দুনিয়া থেকে তাকে পাঠাচ্ছিল। এটা দেখে ক্যারিন কায়রুকে বলে যে, ভাইয়া আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি এমন একটা মেয়েকে ভালোবাসো যাতে করে আমরা সবাই অনেক খুশি থাকতে পারি। এই কথাটা শুনে কায়রু বুঝতে পারে যে তাকে এখন জীবনের পিছনের দিকে না গিয়ে বরং সামনে এগিয়ে যেতে হবে। যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি নিজের মনে রেখে বরং যারা এখন তার পাশে আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। কায়রু ক্যারিনকে বলে যে, বোন, আমার একজনের সঙ্গে দেখা করতে হবে। এটা বলে কায়রু দরজা খুলে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই ক্যারিন পিছন থেকে চিৎকার করে বলে যে, ভাইয়া আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো। এরপর কায়রু টানেল থেকে বের হয়ে দৌড়াতে থাকে এবং আঞ্জুর সাথে কাটানো সকল স্মৃতিগুলো মনে করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার ফোনে আঞ্জুকে মেসেজ পাঠায় যে, আমি তোমাকে খুব ভালোবাসি আঞ্জু। কিন্তু দৌড়ানোর সময় কায়রু পা পিছলে যায় এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে আঞ্জু এখন অনেক বড় মাঙ্গা লেখক হয়ে গেছে। আঞ্জুর এডিটর তাকে বলে যে, তুমি গত কয়েক বছর ধরে অবিরাম কাজ করে চলেছ, এখন অন্তত একটা বিরতি নেওয়া উচিত। এডিটর আঞ্জুর কাছে থাকা একটা ছাতা দেখে জিজ্ঞেস করে যে, এটা কি কোনো বিশেষ মানুষের ছাতা? আসলে আঞ্জু সবসময় এই ছাতাটা তার কাছেই রাখতো। আঞ্জু শুধুমাত্র হাসি দিয়ে বলে যে হ্যাঁ। তো পরবর্তী দৃশ্যে আমরা আঞ্জুকে স্টেশনে দেখি, যেখানে আগের মতো একটা ঘোষণা দেওয়া হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে। এটা শুনে আঞ্জুর চোখে পানি চলে আসে এবং ঠিক সেই সময় তার ফোনে কায়রুর একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি। মেসেজটা দেখে আঞ্জু পাগলের মতো টানেলের দিকে দৌড়াতে থাকে এবং টানেলের ভিতরে ঢুকে কায়রুকে খুঁজতে শুরু করে। এরপর টানেলের ভিতরে আঞ্জু কায়রুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর যখন কায়রু চোখ খুলে তখন সে আঞ্জুকে তার সামনে দেখতে পায় এবং খুব খুশি হয়ে আঞ্জু বলে, আমি তোমাকে 8 বছর পর দেখছি। এটা বলে তারা একে অপরকে কিস করে। টানেল থেকে বাইরে বেরিয়ে আসলে বোঝা যায় যে কায়রুর জন্য 13 বছর পেরিয়ে গেছে, কারণ 8 বছর ধরে সে টানেলের ভিতরে ছিল আর আরও 5 বছর কেটে গেছে। যখন আঞ্জু তাকে খুঁজতে টানেলের ভিতরে গিয়েছিল, কায়রু আঞ্জুকে বলে, তুমি 8 বছর ধরে যেসব মাঙ্গাগুলো লিখছো আমি সবগুলো অবশ্যই পড়তে চাই। আঞ্জু জিজ্ঞাসা করে যে, তুমি কিভাবে জানতে পারলে আমি মাঙ্গা আর্টিস্ট হয়েছি? কায়রু বলে, তোমার দেওয়া সকল মেসেজ আমি পেয়ে গিয়েছিলাম। তখন আঞ্জু বলে যে, এই টানেলেই তোমাকে আমার সকল মেসেজ ফিরিয়ে দিয়েছে। কায়রু আঞ্জুর হাতে তার বহু বছর আগে দেওয়া সেই ছাতাটা দেখে বলে, 13 বছর পার হয়ে গেছে, কিন্তু তুমি এই ছাতাটা এখনও এত ভালোভাবে রেখেছো। তখন আঞ্জু বলে, কিভাবে ভালো রাখবো না বলো, এটা তো তোমারই, তোমাকে তো ফেরত দিতে হবেই। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এবং কায়রু ছাতাটা খুলে আর দুজন এই বৃষ্টির মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই গল্পটি শেষ হয়। তো সরি বন্ধুরা, আমি এই ভিডিওটি এক্সপ্লেন করতে করতে একটু ইমোশনাল হয়ে গেছি, তার জন্য আমার ভয়েসটি একটু খারাপ আসছে হয়তো। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে লাইক করো এরকম আরও অনেকগুলো অ্যানিমির গল্প দেখার জন্য।